এই যুবক মুসলিম লিডারটির নাম হচ্ছে ইব্রাহিম তারোরে, যিনি আফ্রিকার একটি দেশ বুর্কিনা ফাসোর লিডার। বর্তমানে তার বয়স ৩৬ বছর, যা তাকে এই সময়ে দুনিয়ার সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি বানিয়েছে। কিন্তু বর্তমান সময়ে দুনিয়ার সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হওয়া তার কোনো বিশেষত্ব নয়, বরং রাষ্ট্রপতি হওয়া তো একটি কাকতালীয় ঘটনা বলা চলে। কারণ তার যে সমস্ত অর্জন এবং কিছু কাজ এমন, যার কারণে প্রায় অনেক সময় ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে পুরো আফ্রিকার সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করে চলেছে। তাছাড়াও এক্সপার্টরা এটাও বিশ্বাস করছে যে যদি ইব্রাহিম তারোরের উত্থান এইভাবে এত দ্রুত হতে থাকে, তো ধারণা করা যায় যে খুব শীঘ্রই আগামী দিনে আমরা দেখতে পাবো ইব্রাহিম তারোরে কেবল আফ্রিকার নয়, বরং এর সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও, অর্থাৎ পুরো মুসলিম বিশ্বে তাকে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে গণনা করা হবে। আর যার সঙ্গে পাঙ্গা নেওয়া বা জিতে যাওয়া বিশেষ করে পশ্চিমা বিশ্বের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। কিন্তু এখন প্রশ্ন হলো, আসলে কি কারণে যেই দেশ অর্থাৎ বুর্কিনা ফাসো দারিদ্রতা এবং অন্ধকারের জন্য পরিচিত, সেই দেশে জন্ম নেওয়া ৩৬ বছরের এই নেতার মধ্যে এমন কি রয়েছে, এমন কি বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে, যাকে শুধু তার দেশ অর্থাৎ আফ্রিকার মানুষজন আশার আলো হিসেবে দেখছে না, বরং বিশেষজ্ঞদের মতে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে। তো চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনারা যদি বুর্কিনা ফাসোর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন 1800 সালের দিকে আফ্রিকার অন্য দেশগুলোর মতো এই দেশও অর্থাৎ বুর্কিনা ফাসো ফ্রান্সের কলোনি হয়ে গিয়েছিল। 1960 সালে তো এই দেশ স্বাধীনতা প্রাপ্ত ঠিকই হয়, কিন্তু এটা কেবলমাত্র নামমাত্র স্বাধীনতা ছিল, কারণ ফ্রান্স ক্ষমতা ছেড়ে দিলেও আফ্রিকার অন্যান্য দেশের মতোই এই দেশকেও পরোক্ষভাবে কন্ট্রোল করে রেখেছিল। মানে এরা কেবল স্বাধীন বলতেই পারতো, কিন্তু এই দেশের সিংহাসনে কে বসবে, কে এখানে রাজ করবে, সবকিছুই প্যারিস থেকে কন্ট্রোল করা হতো। এই দেশের মুদ্রাস্ফীতি হোক কিংবা ইকোনমির জন্য জড়িত যে কোনো কাজ হোক না কেন, বাণিজ্য, বৈদেশিক রিজার্ভ সবকিছুই ফ্রান্সের কন্ট্রোলেই ছিল। সাধারণভাবে এই দেশের প্রাকৃতিক সম্পদ, আর স্পেশালি আমরা যেমনটা জানি, এই জায়গাকে পৃথিবীর সোনার দুর্গ বলা হয়ে থাকে, এই সব কিছু ফ্রান্সের কন্ট্রোলে ছিল। কারণ সোনা তো এদের জমি থেকে উত্তোলন করা হতো, কিন্তু সোনা খনি থেকে উত্তোলনের জন্য কিংবা অন্যান্য প্রসেসের জন্য যেই রকম ফ্যাসিলিটিস দরকার, অর্থাৎ যেই সমস্ত মাইনিংয়ের প্রসেস রয়েছে, সব কিছুই ফ্রান্স থেকে কন্ট্রোল করা হতো। ওদের কোম্পানিগুলোই এখানকার সব কিছু ম্যানেজ করতো, যেই কারণে স্বর্ণ তাদের হওয়া সত্ত্বেও তাদের ছিল না। প্রতিরক্ষা ক্ষেত্রেও ফ্রান্স পিছনে ছিল না, অর্থাৎ বুর্কিনা ফাসোর আশেপাশের আফ্রিকার যতগুলো দেশ ছিল, যেগুলোর উপরে ফ্রান্সের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কন্ট্রোল ছিল, আর তাছাড়া এদের সঙ্গে বিভিন্ন চুক্তির জন্য বা আলাদা আলাদাভাবে নানা রকম চুক্তির জন্য এইসব দেশ না চাইতেও ফ্রান্সের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। আর এইসব চুক্তির কারণে সিকিউরিটিকে ইস্যু ধরে ফ্রান্স সরকার এইসব দেশের ভিতরে নিজের দেশের সেনাবাহিনী পাঠাতে পারত। অবশ্য ফ্রান্স শুরু থেকে সেনাবাহিনী প্রেরণ করেছিল, আর যার অধিকাংশ দেশেই 2-1 বছর আগ পর্যন্ত ফ্রান্সের সেনাবাহিনী ছিল। আপনারা নিজেরাই ভেবে দেখুন কি অদ্ভুত যে দুনিয়ার এমন একটি দেশ, যে দেশের মাটির নিচে এত এত সোনা রয়েছে, এমনকি ওই দেশের টোটাল এক্সপোর্ট রপ্তানির 80% শুধু গোল্ড, কিন্তু এত কিছুর পরেও এই দেশের ভিতরে কোথাও স্বর্ণ শোধনাগার নেই। কারণ ফ্রান্স তা কখনো হতেই দেয়নি, আর এই সমস্ত কাজ তারা নিজেরাই করত। আর এই সমস্ত কারণে স্বাধীনতা অর্জনের পরেও বুর্কিনা ফাসোর মতো আফ্রিকান দেশগুলো কখনো নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। দারিদ্রতা, খাদ্যের অভাব, অপরাধ, দুর্নীতি, রাজনৈতিক সমস্যা, এই সমস্ত বিষয় যেন তাদের ভাগ্যে পরিণত হয়েছিল। এদের কাছে তো সম্পদ রয়েছে অনেক, এমনকি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সম্পদ রয়েছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও নিজেদের বলতে কিছুই ছিল না। তবে আসল কথা হলো, এই বিষয়গুলি আর কতদিন লুকানো থাকবে, কিংবা আর কতদিন সহ্য করা যাবে? সাধারণ মানুষের মধ্যে ক্রোধ বেড়েই চলছিল। তো মানুষের মধ্যে দিনে দিনে ক্রোধ বেড়েই চলেছিল, আর 2010 থেকে এই দেশের আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারিদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা চোখে পড়তে শুরু করে, এমনকি আলাদা আলাদা গ্রুপ হাতে অস্ত্র তুলে নেয়। এরপর 2015-তে নির্বাচনের মাধ্যমে ক্রিস্টিয়ান কাবুরেকে বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়, আর সেখানেও ফ্রান্সের সাপোর্ট ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, তখন বুর্কিনা ফাসোতে ফ্রান্সের আর্মি মজুদ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বুর্কিনা ফাসোর অবস্থা আরো খারাপ হতে থাকে। আর শেষ পর্যন্ত 2022-এর সময় এসে পৌঁছায়। দেশের এই অবস্থা দেখে বুর্কিনা ফাসোর মিলিটারিরা এটি কুপরিচালনা করে এবং দেশের কন্ট্রোল হাতে তুলে নেয় একজন আর্মি জেনারেল, যার নাম ছিল পাউল হেনরি দামিবা। কিন্তু দামিবার ক্ষেত্রেও খারাপ খবর হলো, সে সাধারণ মানুষের কাছে বা আর্মির কাছে যে সমস্ত প্রতিজ্ঞা করেছিল, তার কোনোটাই পূরণ করতে পারেনি। বিশেষ করে সে তার সৈন্যদের উন্নত লেভেলের হাতিয়ার সরবরাহ করতে পারেনি, যার সাহায্যে তারা শক্তিশালী হয়ে দেশে অবস্থান করা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এমনকি আর্মিরা বেতন থেকে শুরু
শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছিল না। তো এর ফলে আর্মিদের মধ্যে কিছু সিনিয়র অফিসার ছিল যাদের সাহায্যে কিছু সময় পূর্বে দামিবা দেশের নিয়ন্ত্রণ হাতে নিতে পেরেছিল, তারা এই দামিবার উপর রেগে যায়। আর কেবল 8 মাস পরে অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরেই মিলিটারিরা আর একটা কু পরিচালনা করে, তারা আরও একটি অভ্যুত্থান ঘটায়। আর এবার ওই জেনারেলকে সরিয়ে এক নতুন মানুষকে বসায়। আর এইবার এই সকল সিনিয়র অফিসারদের মধ্যে যেই লোককে ক্ষমতায় বসানো হয়েছিল তার নামই হলো ইব্রাহিম তারোরে। ইব্রাহিম গদিতে বসার কিছু মাস পরে অর্থাৎ 2023-এর জানুয়ারিতে ফ্রান্সের সঙ্গে তাদের যে সমস্ত চুক্তি ছিল তা বাতিল করে দেয়। আর এই পদক্ষেপ অবশ্য দুনিয়াকে বেশ অবাক করে দিয়েছিল। কিন্তু শুরুতে বেশিরভাগ মানুষের এমন মনে হতো যে ফ্রান্সের মতো এত শক্তিশালী দেশের থেকে এত সহজে বুর্কিনা ফাসোর মতো ছোট দেশ কিভাবে মুক্তি পেল। কিন্তু বুর্কিনা ফাসোর এই নতুন এবং তরুণ নেতা তা করে দেখিয়েছে। আর তার সঙ্গে 1 মাসের টাইমলাইন দিয়েছে যে এই 1 মাসের মধ্যে ফ্রান্সের আর্মিদের বুর্কিনা ফাসো ছেড়ে দিতে হবে। অপরদিকে ফ্রান্স যখন ইব্রাহিম তারোরের এমন মনোভাব দেখল তখন নিরাপত্তার সঙ্গে বুর্কিনা ফাসো থেকে তাদের আর্মিকে সরিয়ে ফেলল। এটা ইব্রাহিম তারোরের প্রথম সাহসী পদক্ষেপ ছিল যা আন্তর্জাতিক সকল মিডিয়া এবং পশ্চিমা বিশ্বের নজর ইব্রাহিম তারোরের দিকে নিয়ে এসেছিল। এর কিছু সময় পরে সেখানে রাশিয়া পৌঁছে যায়। আর সেখানে আফ্রিকার নেতাদের সামনে তিনি ফ্রান্সের নাম না নিয়েই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেই কলোনিয়াল সিস্টেম তাকে টার্গেট করে কথা বলে। এই পুতিনের সঙ্গে সাক্ষাতের পর রাশিয়া একটা বিষয় রাজিও হয় যে তারা বুর্কিনা ফাসোর আর্মিদেরকে সাহায্য করবে। রাশিয়া থেকে অনেক বিশেষজ্ঞদেরকে বুর্কিনা ফাসোতে পাঠানো হবে যাতে তারা এই দেশের আর্মিদের অ্যাডভান্স ট্রেনিং দিতে পারে। আর সঙ্গে এই প্রতিজ্ঞাও করেছিল যে ভবিষ্যতে রাশিয়ার সাহায্য আরও বাড়াতে থাকবে। মানে বুর্কিনা ফাসোর আর্মিদের তারা সব সময় সব রকম ভাবে সাহায্য করতে থাকবে নিজেদের সেনাবাহিনীকে শত্রুদের মোকাবেলা করতে দ্রুত শক্তিশালী বানানোর জন্য। ইব্রাহিম যেমন একদিকে চীন থেকে সশস্ত্র যানবাহন আনার চুক্তি করে, অন্যদিকে তুরস্কের বিখ্যাত ড্রোন শো কিনে নেয়। যেই ড্রোনসগুলো ওই যুদ্ধে অনেক উপকারী বলে প্রমাণিত হয়েছিল, যেই সমস্ত যুদ্ধ কিনা বুর্কিনা ফাসোর আর্মিরা নিজেদের দেশের শত্রুদের সঙ্গে লড়াই চালাচ্ছে। রিপোর্টস থেকে এটি জানতে পারা যায় যে এই সমস্ত যুদ্ধ এবং খারাপ অবস্থার কারণে 21 লাখ আশ্রয়হীন বেকার মানুষদের মধ্যে 3 লক্ষ মানুষ ইব্রাহিম তারোরের জন্য আবার নিজেদের বাসস্থানে ফিরে আসতে সক্ষম হয়েছে। এবার আমরা শুরুতেই যেমনটা জেনেছি বুর্কিনা ফাসোর ভূমি সোনা দিয়ে পরিপূর্ণ, তাদের কাছে পর্যাপ্ত সোনা মজুদ আছে, কিন্তু এগুলো র ফর্মে থাকার জন্য তারা খুব একটা লাভ করতে পারে না। কেননা যেরকমটা আমরা জেনেছি এখানে কোনো শোধনাগার বলতে কিছুই নেই, কারণ ফ্রান্স সবকিছুতে কন্ট্রোল করে রেখেছিল। তো এই কারণে 2023-এ ইব্রাহিম নিজের দেশের সর্বপ্রথম শোধনাগার স্থাপন করেন, যা খুব শীঘ্রই বুর্কিনা ফাসোর অর্থনীতিকে বদলে দিতে চলেছে। শুধু তাই নয়, বুর্কিনা ফাসোর মতো গরিব দেশে বেশ কিছু কর্মসংস্থানেরও সৃষ্টি করবে। দেশের শোধনাগার তৈরি করা ছাড়াও এখন ইব্রাহিমের প্রশাসন সেই সমস্ত বিদেশি কোম্পানিদেরকে অনুমতি প্রত্যাহার করেছে যারা গোল্ড মাইনিং পরিচালনা করত। এমনকি কিছুদিন আগে সরকার 2টো গোল্ড মাইনিং কোম্পানিকে জাতীয়করণ করেছে, যার অনারশিপ অর্থাৎ মালিকানা ইউকে কোম্পানির সঙ্গে জড়িত ছিল। মানে প্রকৃত থেকে প্রাপ্ত সবচেয়ে বড় যে সম্পদের মালিক এখন তারা নিজেরাই হয়েছে। আর এর সঙ্গে জড়িত সবকিছু এবার তারা নিজেরাই ক্র্যাকডাউন করতে পারছে, যাতে সেখান থেকে পাওয়া সব লাভাংশ কেবল তাদের দেশেরই হয়। আর এর সাথে সাথে দেশের বেকারদের জন্য বেশ কিছু নতুন কর্মসংস্থানের সৃষ্টিও হতে পারে। ইব্রাহিম তারোরে 2024 সালের আগস্ট মাসেও দুনিয়াকে বেশ অবাক করে দিয়েছিল যখন তিনি $32 মিলিয়ন ঋণ প্রত্যাহার করেছিলেন, যা IFM এর পক্ষ হতে বুর্কিনা ফাসো পেতে চলেছিল। এখন ইব্রাহিম তারোরে এমনটা কেন করেছিলেন তার নিশ্চয়ই বর্ণনা করার প্রয়োজন নেই, কারণ আসল বিষয় হচ্ছে একজন লিডার যিনি অলরেডি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, এমন সব স্টেপ গ্রহণ করেছেন যার সাহায্যে তিনি ওয়েস্টার্ন দেশগুলোর প্রভাব থেকে বের হয়ে আসতে পারে। তো মূল বিষয় হচ্ছে তিনি IFM এর ঋণ নিয়ে সেই একই জালে আবার কেন জড়িয়ে পড়বেন। ইব্রাহিম তারোরে এই ঋণ প্রত্যাখ্যান করার পিছনে আরও একটি কারণ বলেছিলেন যে আফ্রিকা জাতির কাছে ওই সমস্ত জিনিস রয়েছে যার সাহায্যে তারা নিজেরাই নিজেদেরকে পরিচালনা করতে পারবে আর নিজেদেরকে আরো শক্তিশালী করে তুলতে পারবে। আর হ্যাঁ, এই বিষয়কে কিন্তু অস্বীকার করা যায় না, কারণ ইব্রাহিম তারোরে একদম সঠিক বলেছেন। আসলে এই আফ্রিকান দেশগুলোতে ওই সব কিছু আছে যা কোনো অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ তার সঠিক ব্যবহার কখনোই করতে পারেনি। 2024 সালে এই ইব্রাহিম তারোরে কৃষিকাজের সঙ্গে যুক্ত বেশ কিছু জিনিস যেমন ট্র্যাক্টর, মোটর পাম্প, ফার্টিলাইজার্স বা অন্য কোনো জিনিস চীন থেকে সরবরাহ করে আর তার নিজের দেশে কৃষকদের মধ্যে বিনামূল্যে বন্টন করে দিয়েছিলেন, যাতে খুব শীঘ্রই দেশের এগ্রিকালচার ফিল্ডেও দ্রুত উন্নতি করা সম্ভব হয়। বেশ লম্বা সময় ধরে দারিদ্রতা, ক্ষুধা, বেকারত্ব, যুদ্ধ ইত্যাদির সঙ্গে বাইরে দেশের জুলুম সহ্যকারী বুর্কিনা ফাসোর মধ্যে খাদ্যের অভাব একটা বড় সমস্যা, যা মেটানোর জন্য ইব্রাহিম তারোরে তো লং টার্মের জন্য বিভিন্ন পরিকল্পনা করে রেখেছেনই। কিন্তু এখন রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার কারণে 2025-এর জানুয়ারিতে রাশিয়া 25,000 টন গম বুর্কিনা ফাসোকে ডোনেট করেছে। বুর্কিনা ফাসো শুধু নামেই পরিচিত ছিল, কিন্তু স্বাধীন হতে প্রায় 6 দশক লেগে গিয়েছে। ওখানে এখনো 79% মানুষ এমন রয়েছে যারা বিদ্যুৎ পায় না।
21% মধ্যে যারা বিদ্যুৎ পায় তারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাও বিদ্যুতের দেখা পায় না, বরং খুব কম সময়ের জন্য বিদ্যুৎ পায়। এখন আলোচনার বিষয় এটাই যে যদি সারা দেশে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয় তবে দীর্ঘ সময় লাগবে। এই জন্য ইব্রাহিম তারোরে চীনের সহযোগিতায় 25,000 মেগাওয়াটের একটি বড় সোলার প্ল্যান্ট স্থাপন করতে চলেছেন, যেন কিছু সময়ের জন্য এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর সেখানে লম্বা সময়ের জন্য তাদেরকে রাশিয়া সহযোগিতা করছে, কারণ 2023-এ রাশিয়া আফ্রিকা সামিটে ইব্রাহিম তারোরে নিজের দেশের এই সমস্যার সমাধানের জন্য একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য রাশিয়ার কাছে সহায়তা চেয়েছিল, যেখানে রাশিয়ার পক্ষ হতেও একটা গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছিল। আর পরবর্তীতে বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়। এই চুক্তির বিস্তারিত তথ্য যদিও বাইরে প্রকাশিত হয়নি, কিন্তু হ্যাঁ, এই আশা করা যায় খুব শীঘ্রই বুর্কিনা ফাসোর প্রতিটি ঘর অন্ধকার থেকে আলোতে ভরে উঠবে। আর খুব শীঘ্রই রাশিয়ান কোম্পানির সাহায্যে বুর্কিনা ফাসো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সাহায্যে বা অন্য কোনো উপায়ে আফ্রিকার রোডস এবং এর আশেপাশের ভবনগুলো দেখেছেন, তাহলে এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওরা এখনো এমন অবস্থায় রয়েছে যেন আমরা পৃথিবীর কোনো এলাকাকে 17 বা 18 শতকে দেখছি। তো এই জন্য এখন সরকারের পক্ষ হতে অনেক বড় বড় রোড প্রজেক্টের উপর কাজ শুরু করা হয়েছে, যাতে করে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং মসৃণ করে তুলতে পারে। আমরা আশা রাখছি ভিডিওতে মেনশন করা সহস্র জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস তো এমন থাকবে যা আপনাকে আশ্চর্য করে দিয়েছে, যেখানে আবার কিছু জিনিস এমন থাকবে যেগুলো হয়তো খুব সাধারণ মনে হয়েছে, কিন্তু এই জিনিসগুলো সাধারণ আপনাকে এই জন্য মনে হচ্ছে কেননা আপনি পৃথিবীর অন্য দেশে বসে এই জিনিসগুলো দেখছেন। আপনি বুর্কিনা ফাসো অথবা এর আশেপাশের অঞ্চলে বসে যদি দেখতেন, তাহলে আপনাকে কোনো নতুন জীবন থেকে একটুও কম লাগবে না। একটি এমন নতুন জীবন, একটি এমন আশার আলো যার সন্ধান তাদের মধ্যে কেউ 50 বছর ধরে, কেউ 100 বছর ধরে করে আসছিল। এই জন্য তো এত কম সময়ের মধ্যে এত কম বয়সে একজন লিডার সম্পূর্ণ আফ্রিকাতে প্রভাব বিস্তার করে ফেলেছে। আর মনে করুন আফ্রিকা দেশের জন্য একজন রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বাকি ইব্রাহিম তারোরের এই সম্পূর্ণ কাহিনী শোনার পর আপনার কেমন মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।